নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি শোনানোর জন্য এসেছি নাম চুড়েল। ভয়ঙ্কর ভূতের গল্পর অ্যাপস থেকে নেওয়া। গল্প পাঠে আমি সাধন ঘোষ। তখন আমি সিলেট বিভাগের জেলা ছাতকের খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা। আমাদের অফিসটা ছিল সুরমা নদীর কোল ঘেঁষে, গাছগাছালি ঘেরা ছায়া মনোরম এক পরিবেশ। আমার অফিস থেকে একটু হেঁটে কিছু দূর গেলেই সুরমা নদীর পার ঘেঁষে একটা শ্মশান। ওই শ্মশানে একটা মানুষ প্রমাণ মূর্তি ছিল। মূর্তিটার সারা শরীর ছিল কালো রঙের, পরনেও ছিল কালো রঙের একটা শাড়ি। পিছনে কালো এলোমেলো চুলগুলো নিতম্ব ছেড়ে নিচে নেমেছে। এক হাতে ত্রিশূল, আর এক হাতে একটা সাপ। মুখ থেকে অনেকটা বেরিয়ে থাকা লাল রঙের জিহ্বাটা মুখ থেকে ভয়ঙ্করভাবে বের হয়ে বুক ছুঁয়েছে। চোখ দুটি টকটকে লাল, ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। হঠাৎ দেখলে চমকে উঠতে হয়। দিনের বেলা মূর্তিটাকে দেখলে তেমন একটা ভয় লাগতো না, কিন্তু সন্ধ্যাবেলা পড়ন্ত সূর্যের আলোয় দেখলে বুকের ভিতর অজানা এক ভয়ের শিহরণ জাগত। তখন মনে হতো ওটা মূর্তি নয়, সত্যি জীবন্ত ভয়ঙ্কর এক মানবী। আমি শিহরিত হওয়ার জন্য প্রায় সন্ধ্যাবেলায় যেতাম সেখানে। এভাবে ওই সময় প্রায় যেতে দেখে অফিসের দারোয়ান একদিন বলল, স্যার, শ্মশান জায়গাটা তেমন ভালো না, আপনি সন্ধ্যার সময় ওদিকটা না গেলেই ভালো হয়। আমি দারোয়ানের কথা শুনে মনে মনে হাসলাম। এই পৃথিবীতে যা নাই তা নিয়ে কেউ ভয় পেলে যে কোনো বুদ্ধিমান লোক হাসতে বাধ্য, কিন্তু দারোয়ান বয়স্ক মানুষ, আমাকে হাসতে দেখে মনে কষ্ট পেতে পারে, তাই মনে মনেই হাসতে হলো। আমি ওকে প্রশ্ন করলাম, কেন, ওখানে তেমন কিছু হয়েছে নাকি? আমার কথা শুনে দারোয়ান দুই চোখ বড় বড় করে বলল, স্যার, এই গত কয়েকদিন আগের ঘটনা। এক পরিবার নতুন বউ নিয়ে সুরমা নদীর পাড় দিয়ে কোথায় যেন যাচ্ছিল। ঘরে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ফেরার সময় শ্মশানটা যখন পার হচ্ছিল, তখন ওই শান্ত লাজুক বউটা হঠাৎ দৌড়ে শ্মশানের ভিতর ঢুকে গেল। পরিবারের লোকেরা কিছু বুঝে ওঠার আগেই বউটি দৌড়ে মূর্তির কাছে যেয়ে চিৎকার করে বলতে লাগলো, দে, আমায় ফিরিয়ে দে। স্যার, বিশ্বাস করবেন না, তখন কি যে এক অবস্থা। শেষে আমি যে দোয়া পড়ে ফু দেওয়ার পর বউটি বেহুশ হয়ে মূর্তির পায়ের কাছে পড়ে গেল। তখন আমি পরিবারের লোকদের বললাম নিয়ে যেতে। আমি ঘটনাটা শুনে কোনো মন্তব্য করলাম না। ওরে কি হবে? ওরা শত শত বছর ধরে যে বিশ্বাস বংশ পরস্পরার বুকে ধারণ করে চলেছে, তা আমি এক লহমায় ওদের অন্তর থেকে মুছে দিতে পারবো না। তাই চুপ করে থাকলাম। আমার চুপ করে থাকাকে দারোয়ান কি বুঝলো জানি না। হয়তো সে ভেবেছে আমি তার কথা বিশ্বাস করেছি কিংবা ভয় পেয়েছি। সে এবার বলল, স্যার, এখানে এসেছেন, একটু সাবধানে চলাফেরা করবেন। আমি ওর কথা শুনে কৌতূহলী হয়ে উঠলাম। কেন সাবধানে চলাফেরা করতে হবে কেন? এখানে কি দিন দুপুরে ছিনতাই ডাকাতি হয় নাকি? না স্যার, তার চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটে। কেমন? তাহলে শুনুন। দারোয়ান এক কদম এগিয়ে আমার কানের কাছে তার মুখটা নামিয়ে, আমি চেয়ারে বসা ছিলাম, ও দাঁড়ানো ছিল, বলল, স্যার, এখান থেকে 100-200 গজ সামনে গেলেই বাম দিকে একটা মাটির রাস্তা গেছে। রাস্তাটা এখন কেউ ব্যবহার করে না, তাই ঘাসে ছেয়ে গেছে। রাস্তাটা ধরে কিছু দূর গেলেই দেখবেন বিশাল এক জমিদার টাইপের বাড়ি। জমিদার বাড়ি না হয়ে জমিদার টাইপের বাড়ি কেন? কারণ বাড়িটা কোনো জমিদার তৈরি করেনি, এক লন্ডনী ধনী ব্যক্তি তৈরি করেছে।
ওই জায়গাটা আগে একটা দিঘি ছিল, প্রায় 10 বিঘা জায়গার উপর। ওই লোক 10 বিঘার মধ্যে 2 বিঘা ভরাট করে বাড়ি করেছে, আর 8 বিঘা দিঘি হিসাবে রেখে দিয়েছে। বাড়িটা খুব সুন্দর জমিদারি নকশায়। এরকম বাড়ি আমাদের সিলেটে আর কোথাও নাই। এই এত সুন্দর বাড়িতে কিন্তু কেউ থাকে না। সম্পূর্ণ নির্জন বাড়িটা ওভাবেই খালি পড়ে আছে আজ অনেক বছর। কারণ কি, খালি পড়ে আছে কেন তা জানি না, তবে শুনি অনেক কথা। আমি বুঝতে পারলাম বেটা দারোয়ান এক্ষুনি আজব আজব গল্প শুরু করে দেবে, তাই তাড়াতাড়ি তাকে কাজের কথা মনে করিয়ে দিয়ে সরিয়ে দিলাম। এরপর বেশ কয়েকদিন খুব ব্যস্ততায় কাটলো। প্রায় রাত 10টা পর্যন্ত কাজ করতে হয়েছে। সরকারি কাবিখা প্রকল্পে কিছু গম এসেছিল, ওগুলো বুঝে নেওয়া, আবার স্থানীয় নেতাদের মাঝে বিলি করা, এইসব কেটে গেল অনেকটা দিন। ব্যস্ততা কেটে যাওয়ার পর দিন আবার আগের মতো। বিকালের পর প্রতিদিন অবসর। একদিন বিকালে অফিসের হিসাব কিতাব মিলিয়ে অনেকটা অবসর পেয়ে গেলাম। অফিস থেকে বের হয়ে সুরমা নদীর পাড় ধরে হাঁটতে লাগলাম। রোদ আছে, তবে তার আলোটা তেমন তীর্যক নয়। যেটুকু তাপ আছে সুরমার স্রোত ভেজা বাতাসে তা অনেকটা হিমেল হয়ে আছে। আমি অলস পায়ে হাঁটতে হাঁটতে শ্মশান পার হয়ে অনেকটা সামনে এগিয়ে গেলাম। এদিকটা অনেকটা নির্জন, সুরমা নদী এখানে অনেকটা দূরে। আমি আস্তে আস্তে হাঁটছি আর দুপাশে তাকাচ্ছি। এই সময় দেখতে পেলাম জমিদার বাড়িটা। ভেঙে চুরে যাওয়া লোহার গেটটা দিয়ে ভিতরে পুরোটাই দেখা যাচ্ছে। বিশাল ঘেরাওয়ের মাঝে বাড়িটা, জমকালো দোতলা বাড়ি, সামনে বাগান, যদিও ওখানে এখন বুনো 2-1টা ফুল গাছ ছাড়া আর কোনো গাছ নাই। বাগানটার পরেই বাড়িটার সামনে অনেকটা উঁচু উঁচু দেবদারু গাছ। সুরমা নদী বেয়ে আসা বাতাসে দুলছে। এত সুন্দর বাড়িটা বাইরে থেকে দেখে ভিতরে যাওয়ার লোকটা আর সামলাতে পারলাম না। আমি আস্তে আস্তে গেট পেরিয়ে হয়ে যাওয়া ইটের রাস্তা দিয়ে ভিতরে ঢুকলাম। বাড়িটার সামনে বিশাল লম্বা বারান্দা। বারান্দার পরে সেগুন গাছের 3টা দরজা, দুই পাশে 2টি দরজা, মাঝখানে দরজাটি চেয়ে ছোট। মাঝখানের দরজাটি প্রায় 10 ফুট উঁচু। দরজা 3টিতেই প্রচুর নকশা কাটা। ঝড় বাদলের দরজার রঙগুলো কিছুটা ম্লান হলেও দেখলে বোঝা যায় দরজাগুলো এখনো মজবুত। বিশাল বিশাল 8টা জানলা, এগুলো বন্ধ। দোতলায়ও বারান্দা আছে, সেখানে কাঠের নকশাদার রেলিং। রেলিংগুলো কালো রঙের, বোঝাই যায় ওগুলো গর্জন গাছের। এগুলোও শক্ত। বাড়ির ছাদটা টিনের চালের লাল রঙের সিরামিক ইটের টালি দিয়ে ছাওয়া। ইটের লাল রঙের জৌলুসটা নাই। আমি এক মনে দেখছি আর ভাবছি কি সুন্দর বাড়িটা। একটু পায়ে ঘুরে সামনে এগিয়ে যেতেই বুকের ভিতর হৃৎপিণ্ডটা লাফ দিয়ে উঠল। নারী কণ্ঠে কে যেন কথা বলল। পিছনে ফিরতেই দেখি বরফ সাদা রঙের শাড়ি পরা, বেশ লম্বা, হালকা পাতলা গড়নের অপূর্ব সুন্দরী এক তরুণী। আমি অনেকটা হতবাক হয়ে তাকিয়ে থাকলাম। তরুণী আমাকে প্রশ্ন করলো, কাকে চাইছেন? আমি দ্রুত নিজেকে সামনে নিলাম। কাউকে না। হাঁটতে হাঁটতে এই সুন্দর নির্জন বাড়িটা চোখে পড়লো, তাই একটু দেখছি। তরুণীটি ফিক করে হেসে ফেলল। এই পুরাতন বাড়িতে দেখার কি আছে? আপনি যেভাবে মনোযোগ দিয়ে দেখছেন, আমি অনেকক্ষণ হয় এসেছি। হ্যাঁ, আপনি? আমি এই বাড়িতেই থাকি। আমি অবাক হয়ে গেলাম। আমি যতটুকু শুনেছি এই বাড়িতে তো কেউ থাকে না। আপনি ঠিকই শুনেছেন। আমি লন্ডন থেকে গতকাল এসেছি বাড়িটা বিক্রির ব্যাপারে। কিন্তু আপনি? আমি বললাম, আমি আপনাদের স্থানীয় কেউ না।
সে আপনার ভাষা উচ্চারণ শুনেই বুঝেছি। মহিলাটি বলল, তা কিভাবে আমাদের এখানে এলেন? আমি আমি বললাম, আমি বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ে চাকরি করি, বেশ কিছুদিন হলো OCLSD হিসাবে পোস্টিং হয়ে এসেছি। মহিলাটি বলল, ও চলুন যাওয়া যাক। আমি বললাম, কোথায়? উনি বললেন, বাহ, বাড়ির সামনেরটারই দেখবেন, পিছনটা দেখবেন না। আমি বললাম, ও পিছনটাও দেখা যাবে নাকি? তাহলে তো ভালোই হয়। তরুণী সামনে চলতে লাগলো, আমি পিছন পিছন যাচ্ছি। সাদা শাড়িতে খুব সুন্দর লাগছে। চিকন কোমরের নিচে শাড়ির আঁচল বাতাসে উঠছে আর নামছে। তরুণী শাড়িটি এমনভাবে পরেছে, পা এতটুকুও দেখা যাচ্ছে না। বাড়ির পিছন দিকে এসে আমি আরও অবাক হয়ে গেলাম। বিশাল একটা দিঘি, টলটলে স্বচ্ছ তার পানি। পাড়ের চারিদিকে বড় বড় অনেক উঁচু নারকেল গাছ, দু একটা তাল গাছও আছে। দিঘির পাড়ে শান বাঁধানো একটি বড়সড় একটা ঘাট। ঘাটের গেটে মানুষ সমান প্রায় উলঙ্গ দুটি নারী মূর্তি। ঘাটে বসার ব্যবস্থা আছে। তরুণী বলল, চলো আগে কিছুক্ষণ ঘাটে বসি, এখানে দিঘির হিমেল বাতাসে গায়ের ঘাম শুকিয়ে নেই, তারপর ভিতরে যাব। আমি মনে মনে তাই চাইছিলাম, তাই কোনো বাক্য ব্যয় না করে ঘাটের আসনে বসে গেলাম। তরুণী পাশে এসে বসল। আমার তরুণীটির আচরণে প্রথম প্রথম খটকা লাগলেও পরে নিজের মনে একটা ব্যাখ্যা দাঁড় করালাম। কারণ আমাদের দেশে মেয়েরা এতটা অগ্রসর এখনো হয়নি। প্রথম দেখাতেই যেভাবে সে আমাকে নিঃসংকোচে এতটা কাছে আসার সুযোগ দিয়েছে, ভাবতেই অবাক লাগে। এটা সম্ভব একমাত্র ইউরোপ আমেরিকার মতো পরিবেশে, কেউ দীর্ঘদিন থাকলে বা সেখানে জন্মালে। কি ভাবছেন? আমাকে নিয়ে ভাবছেন না তো? আমি চমকে উঠলাম। আমার চমকে ওঠা দেখে মেয়েটি চুরি ভাঙা রিনঝিন শব্দে হেসে উঠল। কি, আমি ঠিক বলেছি তাই না? তরুণীটি বলল। আমি অস্বীকার করতে পারলাম না, তাই মাথাটা উপর নিচ করে স্বীকার করলাম। তরুণী কপট রাগে বলল, কাজটা ঠিক করেননি, কারণ আমাকে নিয়ে যারাই ভাবে তারা ডুবে মরে। আমি অবাক হয়ে বললাম, আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমার প্রেমে হাবুডুবু খেয়ে ডুবে মরে। এই বলে মেয়েটি আবার হাসতে লাগলো। নির্জনে দিঘির পাড়ে মেয়েটির হাসিতে আমি যেন কিসের অশুভ ছায়া দেখতে পেলাম। হাসি থামিয়ে মেয়েটি দিঘির সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, আসুন, মুখ হাত ধুয়ে নিন, তারপর বাড়ির ভিতরটা দেখাতে নিয়ে যাব। আমি সিঁড়ি দিয়ে নেমে পায়ের গোড়ালি ডোবা পানিতে দাঁড়ালাম। নিচের পানিতে ডোবা পায়ের দিকে তাকাতে দেখতে পেলাম রনিটির শাড়ি পানিতে ভেসে উপরে উঠে গেছে। ওর পায়ের পাতা দেখা যাচ্ছে। ওর পা দেখে ভয় চমকে উঠলাম। তরুণীটির পায়ের গোড়ালি দেহের সামনের দিকে আর পায়ের আঙুলগুলো দেহের পিছনের দিকে। আমার চমকে ওঠা দেখেই তরুণী বুঝে ফেললো আমি ওর পায়ের গঠনটা দেখে ফেলেছি। তখন সাথে সাথে আমাকে জাপটে ধরলো। আমি দেখতে পেলাম ওর দু চোখ আগুনের জ্বালা গনগনে কয়লার মতো লাল হয়ে গেছে। তীক্ষ্ণ কণ্ঠে অপার্থিব এক চিৎকার করে আমাকে নিয়ে দিঘির জলে ঝাঁপিয়ে পড়লো। পানিতে ডুবে যাওয়ার শেষ মুহূর্তে দেখতে পেলাম কে যেন ঘাটে এসে দাঁড়িয়েছে। প্রায় 3 দিন পর আমার হুঁশ এলো। দেখতে পেলাম আমি একটি মাটির ঘরে শুয়ে আছি। আমি চোখ খুলতেই দেখতে পেলাম দারোয়ানকে। ওকে দেখে উঠতে চাইলেই আমাকে জোর করে শুইয়ে দিল। আবার আমি ঘুমিয়ে গেলাম। তারপর দিন সকালে মোটামুটি সুস্থ হয়ে উঠলাম। আমি এবার আর নিজের কৌতূহল ধরে রাখতে পারলাম না। দারোয়ান বলল, আপনি চুড়েলের পাল্লায় পড়েছিলেন। চুড়েল এক নারী প্রেতাত্মা। এরা গভীর জঙ্গল ও অব্যবহৃত দিঘিতে থাকে। এরা বেশিরভাগ সময় উলঙ্গ নারীর বেশে যুবক পুরুষদের আকৃষ্ট করে। এরা খুবই নিষ্ঠুর আর পিশাচ। এরা যুবক পুরুষদের
খুব নৃশংসভাবে হত্যা করে। আপনার আগেও অনেক যুবক এই দিঘির পানিতে ডুবে মারা গেছে, কিন্তু আমরা এলাকার কেউ জানতে পারিনি কিভাবে মারা গেছে। এখন আপনার ঘটনায়